হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা এবিটি এর মাধ্যমিক টেস্ট পেপার 2025-26 পেজ নম্বর 2 মানে সেকেন্ড পেজটা আর কি। পেজ হচ্ছে 53, সেকেন্ড সেট যাকে বলে। তো এই সেট থেকে আমরা প্রথম শুরু করছি আজকে। এর আগে আমরা প্রথম যে পেজটা 18 পেজের 4টে ভিডিও বার করেছি। 4টে ভিডিওতে সমস্ত অঙ্ক, উপপাদ্য আর সম্পাদ্য বাদে সমস্ত অঙ্ক করা আছে, ঠিক আছে? তোমরা এগুলো যদি দেখতে চাও দেখতে পারো। আমার এই চ্যানেলটার সঙ্গে যাদের সাবস্ক্রাইব নাই তারা সাবস্ক্রাইব করে ওই ভিডিওগুলো সহজে খুঁজে পাবে, ঠিক আছে? তো শুরু করছি আজকে 53 পাতা। তো প্রতি বছর, প্রথম বলেছে প্রতি বছর নির্দিষ্ট শতকরা হারে পরিবর্তিত হয়ে বর্তমানে একটি অঞ্চলের পরিযায়ী শ্রমিকের সংখ্যা 5000 গণিত 11/10 তার হোল কিউ জন হলে এটা কোনটা অপশন হবে? হ্যাঁ, 4টে অপশন দিয়ে 3 বছর পর ওই অঞ্চলের শ্রমিকের সংখ্যা হবে, দেখে নিতে পারো। টেস্ট পেপার সমাগে আছে, দেখে নাও ভালো করে কী কী অপশন দিয়েছে। এটা কী করে করবো দেখো। প্রথমে আমরা লিখছি 5000, যেটা দেওয়া ছিল লিখেছি। এবার এটাকে ভাঙছি। 11/10 মানে কি 1 প্লাস 1/10, আর এটাকে তারপর আবার নিচে 10 দিয়ে গুণ করেছি, তাহলে 1 প্লাস 10/100। মানে সূত্রটা কি, সূত্রে যদি আমরা যাই, সূত্রে তো হচ্ছে এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। তাহলে তুলনা করে দেখো, এখন এটার সঙ্গে তুলনা হচ্ছে পি সমান হচ্ছে 5000, মানে 5000 ছিল কত পার্সেন্ট হারে বাড়ছে? 8% হারে। তাহলে এই অপশানটা হবে, হ্যাঁ, যে প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়। এটা সি এর অপশান আছে, ঠিক আছে? প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়। পরের কোশ্চেন, খুব লেন্দি কোশ্চেন এটা আছে। এই ধরনের কোশ্চেন পড়বে না সাধারণত, তবু টেস্ট পেপারে এসেছে, তোমরা করতে পারো। এ বি সি ডি ক্রমিক সমানুপাতিক হলে কোনটি সত্য নয় বলেছে। তাহলে এগুলো আমাকে বসে বসে দেখতে হবে। এ বি সি ডি ক্রমিক সমানুপাতিক হলে কী হয়? এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি সমান কে। তাহলে লাস্ট থেকে শুরু করবে সি সমান ডি কে, বি সমান কে তো সি কে, তার মানে সি এর মানটা বসাচ্ছে ডি কে স্কোয়ার হবে। আর এ সমান বি কে, তাহলে বি এর মানটা ডি কে স্কোয়ার বসালে ডি কে কী হচ্ছে এর মানটা। এবারে প্রতিটা আলাদা করে আমরা দেখেছি। হ্যাঁ, যদি কোনো সহজ নিয়ম থাকে তোমরা আমাকে জানাবে, আমি এইভাবে বসিয়ে বসিয়ে দেখেছি, ঠিক আছে? বসিয়ে দেখবে যেটা সি এর অপশানটা সাধারণত হচ্ছে না। হ্যাঁ, সি এর অপশানটা মানে ঠিক মিলছে না, তাহলে সিটা হবে। এরপরে 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর, নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ দুটি সদৃশ্য হবে কিন্তু সর্বসম নয়? হ্যাঁ, সদৃশ্য নয়, সর্বসম, সরি, নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ দুটি সদৃশ্য কিন্তু সর্বসম নয়? সদৃশ্য কিন্তু সর্বসম নয়, ঠিক আছে? তাহলে কী হবে? আকৃতি এক, আকার আলাদা। এটা বি এর অপশানটা হবে, আকৃতি এক, আকার আলাদা, ঠিক আছে? তার মানে কি, আকৃতি মানে কি, দেখতে একই, ধরো এরকম আছে এই ত্রিভুজটা। আকার মানে কি, না আকার মানে হচ্ছে কতটা বড়। আকৃতি মানে হচ্ছে কেমন দেখতে। তাহলে এরকমই দেখতে, যদি এরকম একটু বড় সাইজের হয়, তাহলে এটা কি হবে? পরস্পর সদৃশ হবে, কারণ কোণগুলো এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এই কোণটার সমান। যদি কোণগুলো সমান হয় পরস্পর, তাহলে সেটা সদৃশ্য ত্রিভুজ হবে, সদৃশ্য কোণী বা সদৃশ্য ত্রিভুজ। কিন্তু এটা সর্বসম নয়, ঠিক আছে? সব সর্বসময় হচ্ছে সদৃশ্য, কিন্তু সব সদৃশই সর্বসম নয়। তাহলে এই অপশানটার উত্তরটা কী হবে? আকৃতি একই হবে কিন্তু আকারটা আলাদা হবে, ঠিক আছে? পরে কোশ্চেন 4 নম্বর, আর একক ব্যাসার্ধ বিশিষ্ট, বহির্ব্যাসার্ধ বিশিষ্ট এবং স্মল আর একক অন্তর্ব্যাসার্ধ বিশিষ্ট একটি ফাঁপা অর্ধগোলকৃতি বাটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? এটা ভালো অঙ্ক আছে। তো এরকম একটা ছবি এঁকেছি দেখো, অর্ধবৃত্তাকার। এটা হচ্ছে বাইরের ব্যাসার্ধ, এটা ভিতরের মানে বাইরের পরিধি, এটা ভিতরের পরিধি। বাইরের ব্যাসার্ধ হচ্ছে এখান থেকে এতটা আর, ক্যাপিটাল আর, এটা স্মল আর। তাহলে এর সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? প্রথমে দেখো বাইরের দিকের ক্ষেত্রফল কত হবে। বাইরের দিকে একটা অর্ধবৃত্তাকার বক্রতল, তার সূত্র কী হবে? গোটা বৃত্তটা ছিল গোটা অর্ধগোলাকার। তাহলে গোটা গোলকের ক্ষেত্রফল কত ছিল? বাইরের দিকের ক্ষেত্রফল 4πr², তার অর্ধেক হবে 2πr²। তাহলে 2π ক্যাপিটাল আর²। এবার এই অংশটা দেখো, এই ছবিটা আমি দেখাচ্ছি, এই অংশটা, এই যে বেদটা, এই বেদটার উপরের অংশটার ক্ষেত্রফল কত হবে? তাহলে এটা গোটাটা যদি ধরতাম, গোটা বৃত্তটার ক্ষেত্রফল, এটা বৃত্ত একটা, বৃত্তের ক্ষেত্রে πr²। তাহলে ক্যাপিটাল পাই ক্যাপিটাল আর², মানে গোটাটা যদি বলি পাই ইন্টু ক্যাপিটাল আর², আর তার থেকে মাঝখানটা বাদ যাবে, এটা ফাঁকা আছে। তাহলে এটা এই ওপরের অংশটার ক্ষেত্রফল কত হবে? πr² ক্যাপিটাল আর² মাইনাস পাই অফ স্মল আর²। তাহলে পাইটা কমন নিচে আর² মাইনাস স্মল আর²। আর ভিতরের অংশটা, ভিতরে একটা তল আসছে, ভিতরের তলটা বক্রতল, ভিতরের তলটার ব্যাসার্ধ কত? মানে বার করতে গেলে ব্যাসার্ধ আর ধরে করতে হবে, স্মল আর ধরে। তাহলে এটা একটা গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল কী হয়? 2πr। তাহলে 2πr², সরি 2πr², তাহলে 2πr² করেছি। এবার এটা দেখো 2πr², এটা ক্যাপিটাল আর², ক্যাপিটাল আর², ঠিক আছে? 2πr² প্লাস πr², এটা ক্যাপিটাল আর², ভুল লেখা হয়েছে এটা,
মাইনাস হচ্ছে পাই আর স্কোয়ার, আর এদিকে 2 পাই আর স্কোয়ার, তাহলে 2 পাই আর স্কোয়ার, তাহলে তো 3 পাই ক্যাপিটাল আর স্কোয়ার হবে, 3 পাই ক্যাপিটাল আর স্কোয়ার, ঠিক আছে। আর এখান থেকে পাই আর স্কোয়ার মাইনাস 2 পাই আর স্কোয়ার, তার মানে ক্যাপিটাল পাই আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা হবে 3 পাই ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার। বুঝতে পারলে? ভালো করে ক্যালকুলেশন দেখে নাও। মানে আবার বলছি, এই গোটা বৃত্তটার গোটা অর্ধগোলক এটা, তো বাইরের দিকের ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর, ভেতর দিকের ব্যাসার্ধ হচ্ছে স্মল আর। বাইরের তলটা বক্রতলটার ক্ষেত্রফল হবে 2 পাই আর স্কোয়ার ক্যাপিটাল আর স্কোয়ার, আর ভিতরের তলটা হবে 2 পাই স্মল আর স্কোয়ার। মাঝখানটা মানে এই ওপরের অংশ বেদটা, এটা ক্ষেত্রফল হবে পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস পাই স্মল আর স্কোয়ার। এটাকে পাইটা একবার কমন নিয়ে করেছি, ভেঙে করতে পারতাম, তারপরে ভেঙে দিয়ে যোগ বিয়োগ করে এটা এসছে, ঠিক আছে। পরে কোশ্চেন 5 নম্বর, ত্রিকোণমিতি কোণ পরিমাপের ক্ষেত্রে কোনো কোণের একটি রশ্মি যদি ঘড়ির কাঁটার দিকে সম্পূর্ণ একবার আবর্তন করে আবার প্রথম স্থানে ফিরে আসে, তবে কোণের পরিমাণ কত হবে? কি হবে না, ঘড়ির কাঁটার দিকে গেলেই হয় নেগেটিভ হয়, তার মানে কমে, নেগেটিভ হলে কি হবে, কমে যাবে, তাহলে 360 ডিগ্রি কমে যাবে। এক পাক ঘোরা মানে কি 360 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রি কমে যাবে, এটা অ্যান্সার হবে। তারপর শ্রেণীতে প্রথম 15 জনের গড় বয়স x1 বার বছর এবং পরবর্তী 20 জনের গড় বয়স x2 বার বছর হলে 35 জনের গড় বয়স কত হবে? তাহলে দুটো আমরা জানি একটা সূত্র আছে যে প্রথম কিছু জনের গড় এত হয় এবং তারপরে বাকি কিছু জনের গড় এত হয়, তাহলে সমস্ত ছেলের গড় কী হবে না 15 ইন্টু x1 বার প্লাস 20 ইন্টু x2 বার, এটা উপরে থাকবে, আর নিচে কী থাকবে 15 প্লাস 20, তার মানে অ্যান্সার হবে ডিএরটা 15 ইন্টু x1 বার প্লাস 20 ইন্টু x2 বার। মানে প্রথমে কতজন আছে তাদের ইন্টু তাদের গড়, প্লাস দ্বিতীয় অংশে কতজন আছে তাদের গড়, বাই কত প্রথমে কতজন প্লাস দ্বিতীয় কতজন, তাহলে অ্যান্সার হয়ে যাবে। পরে অপশন আসছে, কোশ্চেন আসছে আমরা 2 থেকে শূন্যস্থান পূরণ আছে। হ্যাঁ, শূন্যস্থান পূরণ কী বলেছে, সাব্বা ও দীপকের অংশীদারি কারবারে দীপকের মূলধনের আনুপাতিক ভাগ হার 2-7 হলে দীপকের মূলধন সাব্বার মূলধনের কত গুণ হবে? তো এখানে বলা আছে কার দীপকের আনুপাতিক ভাগ হার, তাহলে দীপকের মূলধনের আনুপাতিক ভাগ হার হচ্ছে 2-7, তাহলে সাব্বার কত হবে 1 - 2-7 5-7 হবে, তাহলে 7 ভাগের 2 ভাগ, এই হচ্ছে 7 ভাগের 5 ভাগ। এবার দীপকের মূলধন বাই সাব্বার মূলধন, দীপকের মূলধন হচ্ছে অনুপাত যেহেতু বলেছে তার মূলধনটা কত হবে, এত অংশই হবে কোনো, তার মানে 2-7 বাই 5-7 করলে 2/5 আসছে, তার মানে নিশ্চয়ই দীপকের মূলধনটা সাব্বার মূলধনে 2/5 গুণ হবে, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন বলেছে একটা ছক দিয়েছে, এক্স ওয়াই চলরোধ দুটি তাদের সম্পর্কিত মানগুলি দেওয়া আছে, তাহলে এক্স ওয়াই ড্যাশ ভেদে আছে, কি ভেদে থাকবে? তো আমরা জানি দুটো রাশির গুণফল যদি ধ্রুবক হয়, গুণফল যদি ধ্রুবক হয় তাহলে ব্যস্ত ভেদে থাকবে, আর যদি ভাগফলটা ধ্রুবক হয় তাহলে সরল ভেদে থাকবে। তো আমরা গুণ করে দেখছি 5×50, এটা 4 কিন্তু 12.5 50 আসছে, প্রতিটা ক্ষেত্রে দেখো 50 আসছে। তাহলে দুটো রাশির গুণফল যদি, দুটি চলরাশির গুণফল যদি সবসময় ধ্রুবক আসে, তাহলে একটা রাশি অপরটার সঙ্গে ব্যস্তভেদে থাকবে, তাহলে এটা ব্যস্তভেদে হবে, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখো 3 নম্বর, কোনো চতুর্ভুজের 4টি কোণের সমদ্বিখণ্ডক, কোনো চতুর্ভুজের 4টি কোণের সমদ্বিখণ্ডক সমদ্বিখণ্ডগুলি পরস্পর মিলিত হয়ে যে যে চতুর্ভুজ গঠন করে সেটি একটি ড্যাশ চতুর্ভুজ, সেটা হবে বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে, এটা হবে বৃত্তস্থ চতুর্ভুজ। একটি সমকোণী ত্রিভুজের কোনো একটি সূক্ষ্ম কোণের কোসাইন দ্বারা প্রকাশিত ত্রিকোণমিতিক অনুপাতটি একটি ড্যাশ অনুপাত। হ্যাঁ, এটা জাস্ট অঙ্ক আছে, এটা দেখো কোসাইন বলেছে, তার মানে এটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সূক্ষ্মকোণ, এটা একটা সূক্ষ্মকোণ, তাহলে এই কোণটার কোসাইন কী হবে, কোসাইন মানে কস, তাহলে কস থিটা মানে কী হয় ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি সবসময় কী হবে, অতিভুজ সবসময় একটা ত্রিভুজের অতিভুজ সবসময় সবচেয়ে বড় বাহু, তাহলে অতিভুজটা বড় ভূমিটা ছোট, তখন এটা ওপরটা ছোট, লব ছোট, হর বড়, এটা প্রকৃত ভগ্নাংশ। একটা প্রকৃত ভগ্নাংশ হলে কী হবে, ওপরের প্রথম অংশটা সেটা যদি অনুপাত আকারে লিখি তাহলে কী হবে, ধরো 2/3 আছে, কী হবে 2:3 হবে, মানে পূর্বপদটা ছোট উত্তরপদটা বড়, তাহলে কী হবে লঘু অনুপাত, অর্থাৎ এটা হবে লঘু অনুপাত, বুঝতে পারলে। পরে কোশ্চেন 6 নম্বর বলেছে পাড়ার ক্রিকেট খেলায় 5 জন 7 স্কোর করেছে, 4 জন করেছে 15, 2 জন করেছে 10, 11 জন স্কোর করেছে 11 স্কোর করেছে 2 জন, খেলায় স্কোরের সংখ্যাগুলো মান কত? তাহলে প্রথমে আমরা সাজিয়ে লিখেছি, এটা এরকম লিখে নেবে তাহলে সুবিধা হবে। স্কোর আর কতজন করেছে, 7 স্কোর করেছে 5 জন, 15 স্কোর করেছে 4 জন, 10 স্কোর করেছে 2 জন, 11 স্কোর করেছে 2 জন। তাহলে সবচেয়ে বেশি মানে পরিসংখ্যা কার, এটা 5 জন করেছে 7 করে, তার মানে এর স্কোরের যে সংখ্যাগুলো মান হবে 7, ঠিক আছে, সংখ্যাগুলো মান হবে 7, অ্যান্সার হয়ে গেল। তারপরে আসছে তোমার সত্য মিথ্যা। সত্য মিথ্যাগুলো দেখো, কোনো টাকার একদিনের সুদ কত পয়সা হলে মাসিক সরল সুদের হার 10%? কোনো টাকা, বা এটা কোশ্চেনটা আমার মনে হচ্ছে ভুল আছে, হ্যাঁ মানে ক্লিয়ার নেই,
তোমরা দেখবে আরও স্যারদের সঙ্গে আলোচনা করে। 2 নম্বর কোশ্চেন, একটি দ্বিঘাত সমীকরণে দুটি বীজের মধ্যে একটি বাস্তব অপরটি বাস্তব নয়, এটা সম্ভব নয়, এটা মিথ্যা। দুটি বীজ বাস্তব হতে পারে অথবা দুটি অবাস্তব বীজ হতে পারে। 3 নম্বর কি বলছে, কয়েকটি ভিন্ন বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণের মান সমান হলে বৃত্তগুলি অবশ্যই সর্বসম হবে, এটাও মিথ্যা। অর্ধবৃত্তস্থ কোণ সবসময় কি হয়, সমকোণ হয়। তাহলে যে কোনো বৃত্তের মানে ছোট বৃত্ত, বড় বৃত্ত, মাঝারি বৃত্ত, যে কোনো বৃত্তের অর্ধবৃত্ত যদি অর্ধেক করা হয় সেই অর্ধবৃত্তস্থ কোণটা সবসময় 90 ডিগ্রি হবে। তা বলে কি একটা বৃত্ত আরেকটার সঙ্গে মিলে যাবে? মিলবে না। তাহলে সর্বসম হতে গেলে কি একটার সঙ্গে আরেকটা পুরোপুরি উপরে চাপালে, যদি উপরে চাপানো হয় তাহলে সেটা কি পুরোপুরি মিলে যাবে। তো এখানে মিলবে না, এটা মিথ্যা হলো। লম্ববৃত্তাকার শঙ্কুর শীর্ষবিন্দু থেকে বৃত্তাকার ভূমির উপর লম্ব অঙ্কন করা হলো, তা ভূমিকে যে কোনো বিন্দুতে স্পর্শ করবে? কখনোই নয়। কোথায় স্পর্শ করবে না, একদম নিচে যে বৃত্তটা আছে তার ঠিক মিডিল পয়েন্টে স্পর্শ করবে, মানে ঠিক যায়। ধরো এরকম একটা আঁকছি, এরকম একটা শঙ্কু, এটা শঙ্কুর এই তলটা কেমন হবে, তলটা বৃত্তাকার তল হবে একটা, তো উপর থেকে একটা শীর্ষবিন্দু থেকে টানলে সেটা হবে ঠিক এই বৃত্তটা, নিচে যে বৃত্তটা তার হবে কেন্দ্রেতে স্পর্শ করবে। তাহলে ওখানে বলছে যে কোনো বিন্দুতে স্পর্শ করবে, এটা শুধু কেন্দ্রতে থাকবে, তার মানে এটা মিথ্যা। ঠিক আছে, তারপরে আসছি পরের কোশ্চেন। দেখো, একটি সমকোণী ত্রিভুজের একটি নির্দিষ্ট সূক্ষ্মকোণ থিটার সাপেক্ষে লম্বের দৈর্ঘ্য গ্রেটার দ্যান ভূমির দৈর্ঘ্য হলে থিটার মান 30 হতে পারে না বলছে। হ্যাঁ, লম্বের দৈর্ঘ্যটা বলেছে ভূমির থেকে বড়, তাহলে 30 হতে পারে না। তো এটা আমরা কি করেছি দেখো, এখানে যদি আমরা ছবিটা এঁকেছি এখানে, যে এটা ধরো থিটা, ঠিক আছে, এই কোণটা থিটা ধরছি, তার লম্ব হচ্ছে এটা আর ভূমি হচ্ছে এটা। তাহলে আমরা যদি 30 ধরি, ট্যানের মানটা 30 ধরি, তাহলে ট্যান 30-এর মান কত, 1/√3। 1/√3, তার মানে লম্ব হচ্ছে কত 1 আর ভূমি কত হচ্ছে √3। তাহলে লম্বটা বড়, √3 বর্গমূল হচ্ছে 1-এর থেকে বড় হবে, তাহলে লম্বটা বড় ভূমিটা ছোট, বুঝতে পারলে? লম্বটা বড় ভূমিটা ছোট। তাহলে এখানে প্রশ্নটা কি বলেছিল, যে লম্বের দৈর্ঘ্য ভূমির থেকে দৈর্ঘ্য ছোট হলে থিটার মান 30 হতে পারে না বলেছে। লম্বের দৈর্ঘ্য থিটার সাপেক্ষে, একটি জিনিস থিটার সাপেক্ষে লম্বের দৈর্ঘ্য গ্রেটার দেন ভূমির দৈর্ঘ্য হলে থিটার মান 30 হতে পারে না বলেছে। পারে না বলেছে, কিন্তু দেখো বড় হলে পারে না বলেছে, তাহলে ছোট হলে পারবে। যেটা ছোট হলে পারছে, তার মানে ঠিকই সত্য বলছে, ওটা সত্য হবে যে বড় হলে পারবে না। বড় হলে কিন্তু এটা সম্ভব নয়, যে লম্ব বড় হয়, হ্যাঁ, লম্ব বড় আর ভূমিটা ছোট, তাহলে কিন্তু এটা সম্ভব হবে না। ঠিক আছে, তাহলে এটা সত্য হলো। পরের কোশ্চেন দেখো, সামেশন FI সমান n দেওয়া আছে, এটাও সত্য হবে, কারণ এটা হচ্ছে পরিসংখ্যাগুলির সমষ্টি, পরিসংখ্যার সমষ্টি কত n দিয়ে প্রকাশ করা হয়। 4-এর দাগে দেখো, 4-এর দাগে বলেছে 2 নম্বর করে থাকবে এগুলো। বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 10,000 টাকা ধার নেওয়ার 2.5 বছর পর, 2 বছর পরে সুদ আসলে কত টাকা শোধ করতে হবে? সুদ আসলে কত টাকা শোধ করতে হবে? ঠিক আছে, তো এটা কি করতে হবে, এটা একেবারে সরাসরি সূত্র করা যাবে না। প্রথমে 2 বছরের চক্রবৃদ্ধি, প্রথমে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি বের করতে হবে। ঠিক আছে, তো তার জন্য আমার সূত্র কি, a সমান p × 1 + r/100 টু দি পাওয়ার n। এখানে p মানে হচ্ছে আসলটা 10,000 টাকা, তাহলে 1 + r মানে 10 আর n মানে 2 দিয়ে বার করে তোমার বেরোচ্ছে। থাকো এটা 10 0 0 কাটলো, তাহলে 1 + 1 10, মানে ভেতরে লসও করলে 10 লসও, 10 × 10 + 11/10 হবে, তার স্কোয়ার আছে মানে 11/10 দুবার লিখেছি। 2 শূন্য কাটছে, 2 শূন্য, 11 11 21, আর এই 2 শূন্য বসে গেল, তাহলে 12,100 টাকা। এই যে 12,000 টাকা 2 বছর পর সুদে আসলে হবে। ঠিক আছে, 2 বছর পর আরও হাফ বছর কাটছে, তাহলে এবার আমরা কি বার করবো না, 12,100 টাকার হাফ বছরের সরল সুদটা বার করবো। তাহলে I সমান p/100 এই সূত্র দিয়ে করবো। তাহলে পি মানে কত, এখন পি মানে হচ্ছে এটা 12,100, আর মানে হচ্ছে 10%, টি মানে 1-এর 2 বছর, তাহলে 1 ওপরে নিচে 2 লিখেছি, আর নিচে 100 থাকে এটা সূত্রের জন্য, তাহলে 100 0 0 কাটলো, এই 2 শূন্য, এই 2 শূন্য, 2 5 10, তাহলে 5 1 5, 5 12 60, তাহলে 605 টাকা সুদ হচ্ছে। এই মানে 2 বছর পরে যে আসলটা হয়েছিল সুদ আসলে, তার হাফ বছরের সুদ হচ্ছে এটা। তাহলে 2.5 বছর পর সুদ আসলে কত হবে, এইটা প্লাস এটা করলেই হয়ে যাবে, বুঝতে পারলে? 2.5 বছর পর সুদ আসলে 12,100 প্লাস 605 যোগ করলেই তোমার উত্তর হয়ে যাবে। ওটা লিখে দেবে যে 2.5 বছর পর সুদে আসলে হবে 12,100 টাকা প্লাস 605 টাকা, তার মানে 12,705 টাকা হয়ে গেল। 2 নম্বর কোশ্চেন বলেছে, দেখো, রাম ও রহিম যথাক্রমে 5,000 টাকা ও 2,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করার 6 মাস পর রাম 3,000 টাকা তুলে নিল, রহিম 3,000 টাকা লগ্নি করলো। সে বছর শেষে লভ্যাংশ, রামের লভ্যাংশ 800 টাকা হলে মোট লাভ কত?
হ্যাঁ, মোট লাভ কত হবে? এটাও মোটামুটি ভালো অঙ্ক। রামের 5,000 টাকা খাটছে কত, 6 মাস, আর 3,000 টাকা তুলে নিচ্ছে, তার মানে 2,000 টাকা খাটছে 6 মাস। রহিমের 2,000 টাকা খাটছে প্রথমে 6 মাস, এবং 3,000 দিচ্ছে, মানে 5,000 টাকা খাটছে 6 মাস। তাহলে রাম ও রহিমের মূলধন অনুপাত কী হবে, যেটা আমরা যেভাবে করি মিশ্র অংশীদারি কারবারের, সেখানে সেভাবে করেছি 5,000 ইন্টু 6 প্লাস 2,000 ইন্টু 6। এটা 2,000 ইন্টু 6 প্লাস 5,000 ইন্টু 6, তার মানে এই যে রাশিটার রাশি দেখো একই আছে, সেম। তার মানে এই দুটো যেহেতু সেম আসছে, তাহলে অনুপাতটি কি 1:1। তাহলে এর যা লাভ হবে ওর তা লাভ হবে। রামের লাভ যদি 800 টাকা হয়, রহিমের লাভ কত হবে, 800 টাকা। অতএব মোট লাভ হবে 800 প্লাস 800, মানে 1,600 টাকা। বুঝতে পারলে? পরের কোশ্চেনটা কি বলেছে দেখো, বলেছে এইচ টু বি, এটা হচ্ছে সমানুপাতের চিহ্ন। সি টু ডি হলে দেখাও যে এ মাইনাস বি অনুপাত বি সমানুপাত সি মাইনাস ডি ইজ টু ডি। ঠিক আছে, অনুপাত ডি, এটা সহজ অঙ্ক। এটা সমান, যেহেতু এ ইজ টু বি সমানুপাত সি ইজ টু ডি, তাহলে আমরা ধরতে পারি কি, এটা মানে কি বলেছে, এ বাই বি সমান সি বাই ডি। এটা সমান কে ধরে নিয়েছি, কে নট ইকুয়াল টু 0, এ সমান বি কে, সি সমান ডি কে। তাহলে প্রথম প্রমাণ করতে হবে কিটা, এ মাইনাস বি ইজ টু বি সমানুপাত সি মাইনাস ডি ইজ টু ডি। তার মানে এটা কি বোঝাচ্ছে, এটা বা এটা মানে প্রথম পদ বাই দ্বিতীয় পদ সমান তৃতীয় পদ বাই চতুর্থ পদ। এটা প্রমাণ করলেই হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডটা লিখছি এ মাইনাস বি বাই বি, এর মানটা বসছে বি কে, মাইনাস বি বাই বি, ওপরে বি কমন নিলে নিচে বি এর সঙ্গে কেটে যাচ্ছে, কে মাইনাস 1 থাকছে। অনুরূপভাবে রাইট হ্যান্ড সাইডটা সি মাইনাস ডি বাই ডি আছে, সি এর মানটা ডি কে বসালাম, ডি কমন নিলে কে মাইনাস 1 বাই ডি, ডিটা কেটে যাচ্ছে কে মাইনাস 1। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারলে? তাহলে প্রমাণ হয়ে গেল। পরের কোশ্চেন বলেছে দেখো, আলফা কিউ প্লাস বিটা কিউ সমান বি কিউ মাইনাস 3abc বাই এ কিউ হয়, তবে দেখাও যে এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি সমান 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হবে। ঠিক আছে, তো উল্টো দিকটা আমরা আসছি, যে যদি আমরা ধরে নিচ্ছি যে সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণটা বীজ দুটো আলফা বিটা ধরে নিচ্ছি। ঠিক আছে, দিয়ে ধরার পর যদি আমরা এটাকে স্যাটিসফাই করতে পারি, তাহলে আমরা সত্য প্রমাণ করতে পারবো যে এটা হলে এর বীজগুলো আলফা বিটা হবে। বুঝতে পারলে? প্রশ্নে বলেছে যে এটা সমান এটা দেওয়া আছে, তাহলে দেখাও যে এর বীজগুলো হচ্ছে আলফা বিটা। তাহলে আমরা ধরে নিচ্ছি এর বীজ আলফা বিটা, দিয়ে উল্টো দিকে প্রমাণটা করবো। ঠিক আছে, তাহলে আলফা বিটা যদি বীজ হয়, তাহলে বীজ যোগফল কি হয়, মাইনাস বি বাই এ, মাইনাস অফ বি বাই এ, এখানে বি মানে মাইনাস বি আছে, তাহলে মাইনাস হচ্ছে প্লাস বি বাই এ হবে। আর আলফা বিটা মানে বীজ গুণফল কত, সি বাই এ করেছি। এবার এ কিউ প্লাস বিকে সূত্র, আলফা কিউব, যেটা লেফট হ্যান্ড সাইড দেওয়া ছিল এখানে, এটা লিখেছি এ কিউ প্লাস বিকে সূত্র, এ প্লাস বিতে হল কি মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। মান বসাচ্ছি, আলফা প্লাস বিটা মান হচ্ছে বি বাই এ, আর আলফা বিটা মান সি বাই এ, আবার আলফা বিটা মান হচ্ছে বি বাই এ। তাহলে এটা হচ্ছে বি কিউ বাই এ কিউ মাইনাস 3bc বাই এ স্কোয়ার। এটা এ কিউ আর এ স্কোয়ার লস কত, এ কিউ, তাহলে এ কিউ আছে মানে এর বি কিউ বসে গেল, এটা এস এ দিয়ে গুণ হয় মানে 3abc, তাহলে চলে স্যাটিসফাই করছে। অতএব প্রদত্ত সমীকরণটির দুটি বীজ, প্রদত্ত সমীকরণটির দুটি বীজ হচ্ছে আলফা এবং বিটা। প্রমাণ হয়ে গেল। এটা করলেই তোমার কিন্তু হয়ে যাবে। তাহলে শুরু করবে এভাবে, 2 নম্বর কোশ্চেন কিন্তু করে দেখাতে হবে, সেটা এভাবে করবে। আচ্ছা, পরের কোশ্চেন আসছি 5 নম্বর। দেখো, বলেছে 60 ডিগ্রি পরিমাপের একটি কোণ, 60 ডিগ্রি পরিমাপের একটি কোণ বিশিষ্ট কোনো ত্রিভুজের একটি বাহু তার পরিকেন্দ্রগামী। হ্যাঁ, 60 ডিগ্রি পরিমাপের একটি কোণ বিশিষ্ট কোনো ত্রিভুজ, একটা ত্রিভুজ আছে যার একটা কোণ হচ্ছে 60 ডিগ্রি দেওয়া আছে, তো সেই ত্রিভুজের বলছে একটি বাহু তার পরিকেন্দ্রগামী, মানে ত্রিভুজের যেটা বৃত্ত আঁকা হয় পরিবৃত্ত, সেই একটা বাহু হচ্ছে পরিকেন্দ্রগামী। ত্রিভুজটির অবশিষ্ট দুটি কোণের শীর্ষবিন্দুগামী পরিব্যাসার্ধ পরিকেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার মান কত। একটু ছবি আঁকলেই ওটা হয়ে যাবে। প্রথমে দেখো, আমরা এটা জানি যে সমকোণী ত্রিভুজের অতিভুজ সর্বদা পরিকেন্দ্রগামী হয়। একমাত্র একটা ত্রিভুজে তো 3টে বাহু থাকে, তাই না? ত্রিভুজের 3টে বাহু থাকবে, আর পরিবৃত্ত কাকে বলে, ত্রিভুজের প্রত্যেকটা শীর্ষবিন্দুকে থেকে স্পর্শ করে যে বৃত্তটা হবে তাকে বলে পরিবৃত্ত। তাহলে এই পরিবৃত্তটা যাচ্ছে, কিন্তু একমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, পরিকেন্দ্রটা এখানে থাকবে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্রটা থাকবে অতিভুজের মাঝখানে। তার মানে এইটা বৃত্তটা যদি এভাবে আঁকা যায়, তার মানে কি এই বাহুটা কোন দিয়ে যাচ্ছে, অতিভুজটা, সমকোণী ত্রিভুজের অতিভুজটা সবসময় পরিকেন্দ্রের দিয়ে যায়, মানে পরিবৃত্তের কেন্দ্র দিয়ে যায়। বুঝতে পারলে? সমকোণী ত্রিভুজের অতিভুজ সর্বদা পরিকেন্দ্র দিয়ে গমন করে, বা আরও বলতে পারি যে সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দু হচ্ছে পরিবৃত্তটির কেন্দ্র, পরিব্যাসার্ধ হচ্ছে কি না এই অতিভুজের মধ্যবিন্দু, মানে অতিভুজের অর্ধেক, এটা হচ্ছে পরিব্যাসার্ধ। বুঝতে পারলে? আর অতিভুজ হচ্ছে এই পরিবৃত্তের ব্যাস। এগুলো অনেকগুলো ইনফরমেশন জানতে পারলে। তো এখানে ছবিটা এঁকেছি,
এটা একটা 60 ডিগ্রি ধরে নিলাম, এবিসি ত্রিভুজ এটা 60 ডিগ্রি। তাহলে এখানে বলে দিচ্ছি সমকোণী ত্রিভুজের অতিভুজ সর্বদা পরিপেন্দ্রগামী হয়, তাহলে নিশ্চয়ই ত্রিভুজটা সমকোণী হবে। অতএব মনে করি এবিসি সমকোণী ত্রিভুজের এই কোণটা সমকোণ ধরে নিলাম, এই কোণটা 60 ডিগ্রি ধরে নিচ্ছি। তাহলে এটা কত হবে? 90 ডিগ্রি এবিসি। আর এটা 60, এটা 90, তাহলে কত? 30 হবে। বুঝতে পারলে? আবার বলছি, প্রথমে বলে দিচ্ছি একটা কোণ 60 ডিগ্রি, আর বলেছে একটা বাহু পরিকেন্দ্র দিয়ে যায়। তাহলে একমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই অতিভুজটা পরিকেন্দ্র দিয়ে যায়, সেই জন্যে আমরা লিখে নিলাম সমকোণী ত্রিভুজের অতিভুজ সর্বদা পরিকেন্দ্রগামী হয়। তাহলে ছবিটা এইভাবে এঁকেছি। এটা মনে করি ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের বিএসি 60 ডিগ্রি, এবিসি 90 ডিগ্রি, তাহলে এসিবি কত হবে? 30 ডিগ্রি। এইবার দেখো প্রশ্নটা যেটা বলেছে যে 60 ডিগ্রি বাদে অপর যে কোণ দুটি, একটা 90 ডিগ্রি, একটা 30 ডিগ্রি, ঠিক আছে? এদের মানে শীর্ষবিন্দু থেকে এইখানে কেন্দ্রে যোগ করলে যে কোণটা তৈরি হবে, হ্যাঁ, এই শীর্ষবিন্দু যাচ্ছে, এখানে যাচ্ছে, এটা এদের যোগ করলে যে কেন্দ্রে যে কোণটা আছে, এই কোণটা মান কত বার করতে বলেছে। তাহলে দেখো ভালো করে, এটা আমরা বিও যুক্ত করেছি। এখন আমরা কি বলতে পারি? বিও সমান কত? ওসি। বিও সমান ওসি। কেন বলো তো? এই বৃত্তটা, এই পরিবৃত্তটা, এই দুটো হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এখন যেহেতু ওবি সমান ওসি, তাহলে কেন? না, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ মানে এই ত্রিভুজের দুটো বাহু যদি সমান হয়, তাহলে কি হবে? বিপরীত কোণগুলো সমান হবে। এটা এইটা শিখেছি যে এটার উল্টো দিকে 30 আছে, এর উল্টো দিকে 30 আছে, এর উল্টো 30 ছিল, তাহলে নিশ্চয়ই এটাও 30 হবে। বুঝতে পারলে? ক্লিয়ার হলো? এই ত্রিভুজটার এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান। কেন সমান? না, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে দুটো বাহু সমান হলে এই দুটো কোণ সমান হবে। এটা 30 ছিল, এটা 30 হবে। তাহলে এখন এই ত্রিভুজটার ক্ষেত্রে এটা 30, এটা 30 মানে 60। তাহলে বাকি অংশ পড়ে থাকবে কত? 180 মাইনাস 60। তাহলে ত্রিভুজ ওবিসি এর বিওসি যেটা বার করতে বলেছে সমান কত হবে? 180 মাইনাস 30 প্লাস 30 বাদ যাচ্ছে, তার মানে 120 হচ্ছে। অর্থাৎ অ্যান্সার হয়ে গেল এটা 120 ডিগ্রি। বুঝতে পারলে? পরে কোশ্চেন বলেছে এবিসি এ আর বি দিয়ে একটা সমকোণী ত্রিভুজে বাহুগুলো প্রকাশ করতে বলেছে, যেখানে এ গ্রেটার দেন বি। এটা অনেকভাবে প্রকাশ করা যাবে, ওপেন এন্ডেড কোশ্চেন এটা, যে যেভাবে ধরতে পারো। তো আমরা ধরেছি একটাকে টু রুট এ বি, একটা এ মাইনাস বি, একটা এ প্লাস বি। তাহলে দেখো এটার সঙ্গে এটা বর্গ করলে, যোগ করলে এ বর্গ যুক্ত এর বর্গ সমান এটা হবে। এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান কি হচ্ছে? এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2 রুট এ বি তার হোল স্কোয়ার। কেন কি না, এটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4 এ বি। এ মাইনাস বি তার হোল স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ার হয়, সূত্রে মিলে যাচ্ছে। অতএব এ বি দিয়ে যদি আমরা ধরি, এইভাবে ধরতে পারি। অন্য কেউ যদি অন্যভাবে ধরতে পারে, যদি এটা এ ধরো, এটা বি ধরো, তাহলে এটা হবে রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। ঠিক আছে, এটা কোনো অসুবিধা নেই। পরের কোশ্চেনে 7 নম্বর কোশ্চেন বলেছে, দেখো 7 নম্বর কোশ্চেন বলছে, হ্যাঁ, দুটি বৃত্ত, দেখো 7 নম্বর হয়েছে, দুটি বৃত্ত পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। পি ও কিউ বিন্দুগামী দুটি সরলরেখা একটি বৃত্তকে যথাক্রমে এ ও বি বিন্দুতে এবং দ্বিতীয় বৃত্তটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে পি এ বি, এবং আরও দেওয়া আছে যে পি এ বি সমান 80 ডিগ্রি হলে পি সি ডি এর বৃত্তীয় মান কত? ছবিটা আঁকবে, তাহলে অঙ্কটা ক্লিয়ার হবে, নাহলে কিন্তু ক্লিয়ার হবে না। ছবি এঁকেছি, প্রথমে একটা বৃত্ত পরস্পরকে পি আর কিউ বিন্দু ছেদ করেছে, দিয়ে বলেছে পি বিন্দু দিয়ে একটা সরলরেখা যাচ্ছে, আর কিউ বিন্দু দিয়ে সরলরেখা যাচ্ছে। পি বিন্দু দিয়ে এই সরলরেখা দুটো কী করছে না, প্রথম বৃত্তটাকে যথাক্রমে এ ও বি বিন্দু ছেদ করছে। তার মানে প্রথম সরলরেখাটা, পি বিন্দু যে সরলরেখাটা, সেটা প্রথম বৃত্তকে এ বিন্দু ছেদ করেছে, আর দ্বিতীয় সরলরেখাটা প্রথম বৃত্তটাকে বি বিন্দু ছেদ করেছে। তাহলে দুটো সরলরেখা, মানেটা কিন্তু ভালো করে না বুঝলে বুঝতে পারবে না। দুবার তিনবার পড়ে, অনেকবার পড়ে বুঝতে পারবে যে এসি এবং বিসি, এসি গেছে পি দিয়ে আর বিডি গেছে কোন দিকে? কিউ দিয়ে। এই দুটো বাহু প্রথম বৃত্তটাকে যথাক্রমে এ ও বি বিন্দু ছেদ করেছে। তাহলে প্রথম পি বিন্দুগামী সরলরেখাটা প্রথম বৃত্তটাকে এ বিন্দু ছেদ করেছে, কিউ বিন্দুগামী সরলরেখাটা প্রথম বৃত্তটাকে বি বিন্দু ছেদ করেছে। আবার অনুরূপভাবে প্রথম সরলরেখাটা দ্বিতীয় বৃত্তকে সি বিন্দুতে, দ্বিতীয় সরলরেখাটা দ্বিতীয় বৃত্তকে ডি বিন্দু ছেদ করেছে। ঠিক আছে, ক্লিয়ার? ছবিটা আঁকা হলো। এবার কি করেছি আমরা? এ বি যুক্ত করেছি, সিডি যুক্ত করেছি, আর পিও যুক্ত করি, পি কিউ। তাহলে এ বি, সিডি এবং পি কিউ যুক্ত করলাম। এবার দেখো এটা যদি 60 ডিগ্রি হয়, 80 ডিগ্রি দেওয়া আছে, তার মানে এই কোণটা কত হবে? 80 ডিগ্রি, 100 ডিগ্রি হবে, কারণ এটা বৃত্তস্থ চতুর্ভুজ একটা, এই বৃত্তটার ভিতরে একটা চতুর্ভুজ এ পি কিউ বি বা এ বি কিউ পি। এই বৃত্তস্থ চতুর্ভুজের এটা 80 দেওয়া আছে, তার মানে এটা 100 হবে, কারণ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক হয়। তাহলে একে লিখে দিয়েছি, সব দেখবে লেখা আছে, তোমরা এগুলো লিখবে পাশে, যে পি কিউ বি মানে পি কিউ, এই কোণটা কত হবে না? 180 মাইনাস 80, 180 মাইনাস 80 মানে 100 ডিগ্রি। বৃত্ত চতুর্ভুজের বিপরীত কোণ দুটি সম্পূরক হয়। তাহলে পি কিউ ডি কত হবে? আবার এই যদি এই ত্রিভুজটা ভাবি, এই চতুর্ভুজটার ক্ষেত্রে এই কোণটা পেলাম 100, তাহলে এই পাশেরটা কত হবে? এই দুটো পাশাপাশি সন্নিহিত কোণ এবং এই বহিস্থ বাহু দুটি একই সরলরেখায় আছে, তাহলে দুটো মিলে 180 হবে।
তাহলে এটা 100 হয়, পাশের কথা 80 হবে, ওইটাই করেছি দেখো। পিকিউটি সমান 180 মাইনাস 100 মানে 80 ডিগ্রি। আবার চলে আসছি এই বৃত্ত চতুর্ভুজটা কিউডিসিপি, এর এই কোণটা হচ্ছে 80, হ্যাঁ, এই কোণটা হচ্ছে কত 80, তাহলে এটা কত হবে ওপরেরটা, এটা হবে 100, তাহলে ওইটাই করেছি দেখো। পিসিডি যেটা বার করতে হবে, পিসিডি সমান কত হবে 100, মানে এই দুটো কোণের সমষ্টি, মানে এই দুটো বৃত্ত চতুর্ভুজ কোণের সম্পর্ক হয়, তাহলে এইটা সমান কি হবে 180 মাইনাস এই কোণটা অলরেডি বেরিয়ে গেলো 80, তাহলে পিসিডি সমান 180 মাইনাস 80, তাহলে 100 হচ্ছে, 100কে বৃত্তীয় করলে কি হবে পাই বাই 180 গুণ করতে হবে, ডিগ্রি থেকে বৃত্তীয় করতে গেলে পাই বাই 180 গুণ করতে হয়, তাহলে পাই বাই 180 গুণ করেছি, 5 শূন্য শূন্য প্রথমে কাটছি, 5 দুগুণে 10, 9 দুগুণে 18, তাহলে 5 পাই বাই 9c, বুঝলে হয়ে গেল। পরে কোশ্চেন আসছি, কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধ অনুপাত 2:1 হলে পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের কত গুণ হবে। তাহলে এখানে আমরা কি করছি, প্রথমে লম্ববৃত্তাকার শঙ্কুটির উচ্চতা h ধরে নিলাম এবং ব্যাসার্ধ r ধরে নিলাম, ঠিক আছে, তির্যক উচ্চতা l ধরে নিলাম। এবার h/r দেওয়া আছে কত 2:1, তাহলে এবার আবার ধরছি যে ধরি h সমান 2x আর r সমান 1x বা শুধু x, এই অনুপাত অনুসারে ধরলাম, যেখানে x নট ইকুয়াল টু 0 লিখে দেবে, x নট ইকুয়াল টু 0। এইবার তাহলে এল এর সঙ্গে আর এর এইচ একটা সম্পর্ক আছে, এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার আর স্কোয়ার, এলটা যেহেতু লাগবে এখানে পার্শ্বতলের ক্ষেত্রে বার করতে হবে, তাহলে এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার আর স্কোয়ার, এইচ এর মানটা বসাচ্ছি, যেটা ধরেছি 2x, আর এর মানটা x, তাহলে 4x স্কোয়ার প্লাস x স্কোয়ার মানে 5x স্কোয়ার, তাহলে এল কত হবে √5x হবে বর্গমূল করলে। এবার পার্শ্বতলের ক্ষেত্রে সূত্র কি পাই আর এল, মানে পাই ইন্টু এক্স ইন্টু আর এর মানটা এক্স, এল এর মানটা √5x, তার মানে পাই √5x স্কোয়ার বর্গ একক, ঠিক আছে। আর ভূমির ক্ষেত্রফল কি বৃত্তাকার, ভূমিটা বৃত্তাকার, তাহলে পাই আর স্কোয়ার, পাই ইন্টু এক্স স্কোয়ার হলো। তাহলে এর সঙ্গে এটা তুলনা করো, দেখো এইটা পাই এক্স স্কোয়ার আছে, এটা পাই এক্স স্কোয়ার আছে, কিন্তু √5 বাড়তি আছে একটা, তার মানে এর এইটা হচ্ছে এর কত গুণ, এইটা মানে বক্রতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলে √5 গুণ হবে, তাহলে অর্থাৎ পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলে √5 গুণ হবে, বুঝতে পারলে, এরকম লিখে দেবে, হয়ে যাবে অঙ্ক, ক্লিয়ার। পরের কোশ্চেন আছে 9 নম্বর কোশ্চেন, একই উচ্চতা বিশিষ্ট একটি আয়তঘনাকার ও একটি ঘনকাকার বক্সের মধ্যে আয়তঘনাকার বক্সটির দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে উচ্চতার 7 গুণ ও 3 গুণ, সবচেয়ে বেশি কয়টি ঘনকাকার বক্স আয়তঘনকার বক্সে রাখা যাবে। তাহলে আমরা ধরছি আয়তঘনকার এবং ঘনকাকার, আয়তঘনকাকার ও ঘনকাকার বক্স দুটির উচ্চতা যথাক্রমে দুটোই উচ্চতা একই বলে, তাহলে এইচ একক ধরি, আয়তঘনকাকার ও ঘনকাকার বাক্স দুটির উচ্চতা এইচ একক, তাহলে আয়তঘনকাকার বাক্সটির দৈর্ঘ্য কত হবে, প্রশ্ন অনুসারে বলে দিয়েছে 7 গুণ, তাহলে 7h একক হবে, প্রস্থ কত হবে 3h একক, তাহলে আয়তন কত হবে 7h ইন্টু 3h ইন্টু h, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, মানে 321 HQ ঘন একক। আর ঘনকের আয়তনের সূত্র থেকে বাহুর হল কিউ, মানে HQ হবে, তাহলে ঘনকের উচ্চতা যদি h হয় দৈর্ঘ্য প্রস্থ h হবে, তাহলে এটা 21 HQ, এটা HQ, তাহলে এর মধ্যে যদি এটা ঢোকানো হয় কত গুণ হবে, এটা 21 গুণ হচ্ছে, মানে 21টা ঢুকবে, তাহলে সবচেয়ে বেশি 21 HQ বাই HQ, ভাগ করে HQ কেটে যাচ্ছে, মানে 21টি ঘনকাকার বাক্স আয়ত ঘনকাকার বাক্সে রাখা যাবে, ঠিক আছে, অ্যান্সার হয়ে গেল। পরে কোশ্চেনটা একটু দেখো ভুল আছে, এ সমান বি ইন্টু সাইন থিটা প্লাস কস থিটা, সি সমান ডি ইন্টু সাইন থিটা মাইনাস কস থিটা হলে এ ও সি এর থিটা বর্জিত সম্পর্ক নির্ণয় করো। হ্যাঁ, এ ও সি এর বলেছে, ভুল কিছু নাই, ঠিকই আছে, অসুবিধা, ডিটাকে উল্লেখ করেনি, বি ডিটাকে, তাহলে অ্যাকচুয়ালি আমাকে থিটাটা বর্জিত করতে হবে, তাহলে এ সমান বি এটা দেওয়া আছে, তাহলে বিটাকে নামিয়ে দিলাম, এ বাই বি সমান কি হবে সাইন থিটা প্লাস কস থিটা, এখানে সি বাই ডি কথা হবে সাইন থিটা মাইনাস কস থিটা। তাহলে অঙ্ক একটা কথা বলে রাখি ওর সঙ্গে, যদি অঙ্ক করার সময়, হ্যাঁ, তোমরা শর্ট কোশ্চেন হয়তো এই যে 4-এর দাগে 12টা কোশ্চেন করতে বলেছে, তোমরা কিন্তু 12টাই উত্তর করবে, ঠিক আছে। কোনো অঙ্ক যদি মনে হয় যে এটা আমার ভুল হচ্ছে, কেটে দেবে না, হ্যাঁ, ভুল আছে মনে হয় তো যতটা পারবে করে রেখে দেবে, যে কাটবে না, কারণ বাই চান্স যদি এটা সত্যি করেই ভুল থাকে তাহলে সেটা কিন্তু তুমি নাম্বার পেয়ে যাবে, বা তুমি কোন প্রসেসে করছো সেটা কিন্তু স্যার সেটা দেখে তোমাকে নাম্বার দিয়ে দেবে। তো সেইভাবে এই অঙ্কগুলো কিন্তু আমাকে এগোতে হবে, যে আমরা নির্দিষ্ট নিয়মে আমরা করতে পারছি কিনা। তো এখানে যে এসিকে অপনয়ন করতে বলেছে, এসি সম্পর্ক বলেছে, কিন্তু বি ও ডি দুটো আছে, ঠিক আছে, সবই চলার আছে, কিন্তু এখানে বলেছে এ আর সি দিয়ে শুধু। তো এখানে আমরা কি করছি, অপনয়ন করতে বলেছি, তাহলে অপনয়নের দিকে যাচ্ছি, যে এ বাই বি সমান এটা হলো, সি বাই ডি সমান এটা হলো। এবারে এ বাই বি তা হোল স্কোয়ার, মানে এটার বর্গ যুক্ত এটা বর্গ করছি, কেন করছি বুঝতে পারছো এখানে, এটা তাহলে থিটাটা চলে যাবে, দেখো সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার, মানে এ প্লাস বিটা হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বিটা হোল স্কোয়ার, কি হয় 2 ইন্টু স্কোয়ার প্লাস স্কোয়ার সূত্র, তাহলে 2 ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এর মানে 1 হয়। এটা আমরা আগে মাথায় ভেবেছি যে এটা করবো, এটা তোমাকে ভাবতে হবে যে এটা কীভাবে আসবে, তো এটা মান 1 আসবে, এটা অভেদ একটা,
তাহলে অতএব a স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই ডি স্কোয়ার 2, এটা অ্যান্সার হয়ে গেল। 11টা কি বলেছে দেখো, 11টা বলেছে যে কোনো দুটি সূক্ষ্ম কোণের সাহায্যে প্রমাণ করো যে কোনো স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ও সূর্যের উন্নতি কোণের মধ্যে বিপরীত সম্পর্ক আছে। তো একটা ছবি এঁকেছি, দুটো একটা স্তম্ভ হচ্ছে এবিটা স্তম্ভ, এটা যখন 45 ডিগ্রি উন্নতি কোণ, সূর্যের উন্নতি কোণ, তখন ছায়াটা হচ্ছে বিসি, আর যখন 30 ডিগ্রি তখন কত হবে, ছায়াটা বিডি। তাহলে ছবিতেই বুঝতে পারছো যে যখন কোণটা বেশি হচ্ছে তখন ছায়াটা কম হচ্ছে, কোণটা যখন কম হচ্ছে ছায়াটা বেশি হচ্ছে, বুঝতে পারলে? আরও যত যাবো কোণ কমে যাবে, ছায়াটা আরও বাড়বে। আর যখন সোজাসুজি চলে যাবে, কোণটা 90 ডিগ্রি হয়ে যাবে, কোনো ছায়াই থাকবে না। মানে দুপুরবেলা যদি একবারে সূর্যের মাথার উপরে আছে তখন কী হবে, কোনো ছায়া থাকবে না। তাহলে মনে করি এবি স্তম্ভের দৈর্ঘ্য, সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি, তার জন্য ছায়ার দৈর্ঘ্য হচ্ছে বিসি, আর যখন 30 ডিগ্রি তখন ছায়া হচ্ছে বিডি। তাহলে যেহেতু 45 গ্রেটার দেন 30, এর জন্য কি হচ্ছে বিসি, তার মানে এর ছায়াটা হচ্ছে বিসি, বিসি লেস দেন বিডি হচ্ছে, মানে কোণ বেশি ছায়া কম, তখন অতএব ছায়ার দৈর্ঘ্য উন্নতি কোণের বিপরীত সম্পর্ক, ছায়ার দৈর্ঘ্য উন্নতি কোণের সঙ্গে, সূর্যের উন্নতি কোণের সঙ্গে বিপরীত সম্পর্কে আছে, লিখে দেবে, তাহলে লিখে দেবে। তাহলে ছবিটা এঁকে যেমন লিখলাম এরকম লিখবে, নাম্বার পেয়ে যাবে, বুঝতে পারলে? অবশ্যই নাম্বার পেয়ে যাবে। আচ্ছা, এবার পরে কোশ্চেন আসছি, 12 নম্বর কোশ্চেন। বলছে কোনো পরিসংখ্যা বিভাজনের ছক থেকে প্রাপ্ত তথ্যের মধ্যমা দেওয়া আছে, এটা মধ্যমা শ্রেণী বরাবর নিচের ছকটি পূরণ করো, মধ্যমা শ্রেণীটা ছকটা পূরণ করতে হবে, ঠিক আছে? সুন্দর অঙ্ক এটা, ইন্টারেস্টিং আছে। তো প্রথমে আমরা জানি মধ্যমা সূত্রটি, মধ্যমা সূত্রটাকে আমাকে লিখতে হবে। হ্যাঁ, মধ্যমা সূত্রটা কী বলতো, এল প্লাস, এটা দাগ দেবে, তারপরে কী হবে, n/2 মাইনাস সিএফ বাই কত, এফ বাই এফ ইন্টু এইচ, বুঝতে পারলে? এগুলো কি না, এল মানে হচ্ছে যে শ্রেণীটার মধ্যমা শ্রেণীর নিম্ন সীমানা, এফ মানে হচ্ছে ওই শ্রেণীটার পরিসংখ্যা, সিএফ মানে হচ্ছে ওই শ্রেণীটার ঠিক আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, এন মানে কি, এন মানে টোটাল যে পরিসংখ্যা আছে তাই সেটা এন, এইচ মানে কি মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য, ঠিক আছে? এগুলো জানলি তাহলে অঙ্কটা সহজ হয়ে যাবে। তো আমাকে দেওয়া আছে এটা, নিশ্চয়ই এটা এল, তার মানে মধ্যমা শ্রেণীর নিম্ন সীমানা, তাহলে মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী বসিয়ে দিচ্ছে এটা। এইবার শ্রেণী দৈর্ঘ্য কত, 5, শ্রেণী দৈর্ঘ্য 5 বলেছে, তার মানে নিশ্চয়ই ঊর্ধ্ব সীমাটা কত, বেশি 5 যোগ করতে হবে। শ্রেণী দৈর্ঘ্য কাকে বলে, ঊর্ধ্ব সীমানা মাইনাস নিম্ন সীমানা, এটা থেকে এটা বিয়োগ করলে যেটা হবে সেটা হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য 5। তো এখানে এটা থেকে এটা বিয়োগ করলে 5 হবে কখন, না এটা দেওয়া আছে আর বলেছে বিয়োগফলটা 5, তাহলে এটা পেতে গেলে কি হবে, 5 যোগ করতে হবে, এসব 5 যোগ করেছি, 14 5 19 মাস হয়ে গেল। এফ দেওয়া আছে যে পরিসংখ্যা, এখানকার পরিসংখ্যা, এখানে পরিসংখ্যা তো 8, তাহলে 8 বসিয়ে দিলাম। ক্রমযোগী পরিসংখ্যা আগের, এটা হচ্ছে এই শ্রেণীটার কত হবে, তাহলে আগের শ্রেণীটা কত ছিল, 16, বুঝতে পারলে? আগের শ্রেণীটা ছিল 16। এটা কি বলেছিলাম যে এই সিএফ মানে কি, যে শ্রেণীটার হচ্ছে, মানে এই যে শ্রেণীটার আগের শ্রেণীর ক্রমযোগী পরিসংখ্যা। তাহলে ধরো এরকম করে একটা ক্রমযোগী পরিসংখ্যা আঁকা নিশ্চয়ই জানো, 2, ধরো এখানে আছে 4 আছে পরিসংখ্যাগুলো, 6 আছে, তাহলে ক্রমযোগী পরিসংখ্যা তৈরি হয়, এটা ক্ষুদ্রতর সূচক বললে, ক্ষুদ্রতর সূচক দেওয়া আছে এখানে, প্রথমে 2 বসবে, তারপরে এটা 2 এর সঙ্গে 4 যোগ হবে, 4 আর 2 6, তারপরে 6 6 12 হবে, বুঝতে পারছো? মানে এটার সঙ্গে যেটা বেরোলো, লাস্ট যেটা বেরিয়েছে তার সঙ্গে এই পরিসংখ্যাটা যোগ হবে, তাহলে লাস্ট বেরিয়েছে কত, 16। হ্যাঁ, এই অঙ্কটা করার জন্য আমি করছি, লাস্টে ধরো বেরিয়েছে 16, আর এখানে পরিসংখ্যা হচ্ছে 8 দেওয়া আছে এই বর্তমানের, তাহলে কি হবে, এই অংশটা কত হবে, 16 সঙ্গে 8 যোগ হবে, 16 8 কত, 24, তার মানে এটা 24 হবে, বুঝতে পারলে? তাহলে এটা 24 হবে, ক্লিয়ার হলো? এইটা হচ্ছে মানে 16 দেওয়া আছে যেটা, এটা হচ্ছে আগের শ্রেণীর ক্রমযোগী পরিসংখ্যা, আগের যোগী পরিসংখ্যা 16, তাহলে এখনকার পরিসংখ্যা হচ্ছে 8, তাহলে এই শ্রেণীটার ক্রমযোগী পরিসংখ্যা কত হবে না, 16 প্লাস 8 মানে 24, তাহলে এই ঘরটা হবে 24 বলতে, তাহলে অ্যান্সার হয়ে গেল। পরের কোশ্চেন, পাটিগণিতের অঙ্ক আছে 5 নম্বরে, দুটো কোশ্চেন থাকবে, একটা করতে হবে, ভালো করে প্র্যাকটিস করলেই পারবে। প্রথম কোশ্চেনটা বলেছে অলোকবাবু একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসের প্রথম দিনে 1,000 টাকা করে জমা করছে, বুঝতে পারলে? তার মানে গোটা মাসের সুদটা পাবে। ব্যাংকে বার্ষিক সরল সুদের হার 5% হলে 6 মাস পর সুদে আসলে কত টাকা পাবে? খুব সুন্দর অঙ্ক এটা, দেখো প্রথমে 100 টাকা, এই 1,000 টাকার প্রথম যে 1,000 টাকা রাখছে, প্রথম মানে বছরের শুরুতে প্রথম রাখছে, সেটা কত মাস কাটছে, 6 মাস, কারণ 6 মাস পর সব টাকা তুলে নেবে। দ্বিতীয় 1,000 টাকা কাটবে কম, 1 মাস কম কাটবে, কারণ 2 মাস দ্বিতীয় মাসে দিচ্ছে এটা, প্রথম মাসের প্রথম দিনে দিচ্ছে 1,000 টাকা, দ্বিতীয় মাসের প্রথম দিনে দিচ্ছে এটা, তাহলে দ্বিতীয় 1,000 টাকা কাটছে 5 মাস, এভাবে চলবে। তাহলে লাস্টে যে 6 মাসের প্রথমে যেটা দিচ্ছে সেটা কাটছে 1 মাস, তাহলে মোট আসল কত হচ্ছে, 6 বার দিয়েছে, তার মানে 6,000 টাকা মোট আসল। আর সুদটা কত হবে না, এটা 1,000 টাকার 5 মাসের সুদ, 6 মাসের সুদ, 1,000 টাকা 5 মাসের সুদ, তার মানে এইগুলো যোগ করলে কত মাস হচ্ছে, 6 আর 5 11 আর 4 15, 15 আর 3 18, 19 20 21 মাসের সুদ পাবো। কার উপর নির্ভর করবেন, 1,000 টাকার, 1,000 টাকার 21 মাসের সুদ বার করতে হবে। তাহলে আমরা মোট আসল হচ্ছে 6,000 টাকা, মোট সুদ কত হবে, 1,000 টাকার 21 মাসের সুদ, ক্লিয়ার হলো? এটা কিন্তু ভালো খেয়াল রাখবে, 1,000 টাকা, 6,000 টাকা নয়,
1000 টাকার 21 মাসের সুদ। তাহলে আসল হচ্ছে পি মানে 1000 টাকা, সময় টি সমান 21 মাস, মানে 21 মাসটাকে বছর করলে 21/12 বছর হবে। সুদের হার 5%। তাহলে সূত্র হচ্ছে আই সমান পি আর টি বাই 100 করেছি, মানগুলো বসেছি 1000 ইন্টু 5 ইন্টু মানে 5-এর 12টা, সুদের হার 5 বসেছি, আর 21-এর 12, উপরে 21 নিচে 12, আর 100টা নিচে আছে, কাটাকাটি করে দুটো শূন্য কাটলো, তারপরে কাটাকাটি করেছি দেখো 3-7-21, 3-4-12, 4কে 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4, 5 দুগুণে 10, মানে 10 ছিল। তাহলে 5-5-7-25 175/2, মানে 87.50 টাকা। এটা হচ্ছে মোট সুদ। তাহলে অলোকবাবু সুদে আসলে মোট কত হবে? 6000 টাকা যুক্ত এই 87 টাকা 50 পয়সা, মানে 6087 টাকা 50 পয়সা অ্যান্সার হয়ে গেল। বুঝতে পারলে? দেখে নাও আরেকবার ভালো করে কীভাবে করা হয়েছে, যদি না বুঝতে পারো বলবে। আচ্ছা, পরে 5-এর দাগে 2 একটা দেখো, এটা সহজ অঙ্ক আছে। কোনো একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হ্রাসপ্রাপ্ত হয়ে বর্তমানে দাঁড়িয়েছে কত? মূল্য হয়েছে 43,740 টাকা। 3 বছর আগে মেশিনটির মূল্য কত ছিল? এখন অঙ্ক পড়ে খুব সহজে একটু ভাবলেই পারবে যে পি আর এক্সটা ধরতে পারলে, পি আর এ কোনটা কি ধরতে পারলে কি অঙ্কটা হয়ে যাবে। তাহলে ধরছি আমরা 3 বছর আগে মেশিনটির মূল্য ছিল পি সমান এক্স টাকা। সূত্রে যেটা পি থাকে সেটাকে আমরা এক্স ধরলাম, যে 3 বছর আগে মেশিনের মূল্য পি সমান এক্স টাকা, যেটা আগে ছিল বা এখন আছে, পরে কি পরিবর্তন হবে, যেটা মানে আগে থেকে আছে বা এখন আছে পরে পরিবর্তন হবে, সেটা পি বলে, পি সমান এক্স টাকা। বর্তমান মূল্য মানে পরিবর্তিত হয়ে যেটা হয়েছে সেটা এ বলে। এ কত হয়েছে? 43,740 টাকা। সময় এন বছর, এন মানে 3 বছর, হ্রাসের হার কত? 10%। ক্লিয়ার হলো? তাহলে ধরে নিলাম 3 বছর আগে ছিল এক্স টাকা, এখন হয়েছে কত? 43,740 টাকা। সময়টা পেয়েছে কত? 3 বছর, কমেছে কত? 10% হারে। তাহলে সূত্রটা আমরা জানি যে কমলে সূত্রটা এখানে মাইনাস হবে, বাড়লে এটা প্লাস হবে। তাহলে এ সমান পি ইন্টু 1 - r/100 মান বসাচ্ছি, এর মানটা 43,740, এক্সটা পি এর মানটা এক্স ধরেছি বসালাম, আর এর মানটা 10 বসালাম, এটা 3 বসালাম, 0 কাটলো 1-এর 10, তার মানে 1 - 1-এর 10, তার মানে 10-এর 10 - 1 - 9-এর 10 হবে এটা। তাহলে এটা ঘুরিয়ে লিখছি এক্স ইন্টু 9-এর 10-এর হোল কি মানে কি 9 ইন্টু 9 ইন্টু 9, উপরে 3টে 9, নিচে 3টে 10, সমান 43,740। এক্স সমান কত হবে? 43,740 ইন্টু এই 10গুলো উপরে যাবে, উল্টে যাবে, 9 নিচে গেলে কাটাকাটি করেছি দেখো, ঠিক করে কাটাকাটি করবে, পেরে যাবে। 9 দিয়ে কেটেছি প্রথমে এটাকে, 4-9 36, তারপর 8-9 72, 8-9 72, তারপরে এটাকে দেখবে আর 9 দিয়ে কাটলে এটা আসছে, তখন করেছি। এবার আবার এটা 9 দিয়ে কাটলে এটা আসছে, আবার এটাকে 9 দিয়ে কাটলে 6-9 54 এটা আসছে, মানে প্রথমে এটাকে 9 দিয়ে কাটবে এটা আসবে, তারপর যেটা বেরিয়ে থাকে আবার 9 দিয়ে কাটবে এটা আসবে, দেখবে এটা যেটা আছে 9 দিয়ে কাটলে এটা আসবে। তাহলে থাকলো কত? 6-1-1-1, তার মানে 6-1-এ 6, আর কটা শূন্য? 4টে শূন্য, 6 পেয়ে 4টে শূন্য বসিত হয়ে গেল। তাহলে 3 বছর আগে মেশিনটির মূল্য ছিল 60,000 টাকা। 6 পেটে 4টে শূন্য, কমা দিতে পারো, নাও দিতে পারো, 6,000,000 টাকা। ঠিক আছে, দেখা গেল। তো আজকের এই ভিডিওতে এখানে শেষ করছি। এরপরে ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলো, এই পেজে বাকি অঙ্কগুলো করবো এবং আরও গোটা টেস্ট পেপারটা করার চেষ্টা করবো। তোমরা সবাই আমার সঙ্গে থাকবে, এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে, আমি উপকৃত হব, তোমরা উপকৃত হবে। সকলকে অশেষ ধন্যবাদ।